ইতিহাসের চাকা যখন ঘোরে তখন দম্ভ আর অহংকার ধুলোয় মিশে যায়। আজ থেকে 200 বছর আগে যারা জাহাজ নিয়ে এসে আমাদের ভূমি দখল করেছিল, আজ তারাই শূন্য ঝুলি নিয়ে ভারতের দরজায় দাঁড়িয়ে। বিশ্ব রাজনীতির ক্ষমতার ভরকেন্দ্র এখন আর ওয়াশিংটন বা ব্রাসেলসে নেই, তা ধীরে ধীরে সরে আসছে নতুন দিল্লির দিকে। এটি কেবল একটি কূটনৈতিক খবর নয়, এটি হলো একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় পাওয়ার স্ট্রাকচার পরিবর্তনের গল্প। আজ ইউরোপ যখন নিজের অস্তিত্ব বাঁচাতে লড়ছে, তখন সাহায্যের একমাত্র চাবিকাঠি রয়েছে ভারতের হাতে। এই সেই মুহূর্ত যার জন্য ভারত শতাব্দী ধরে অপেক্ষা করেছে। নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। এখানে আমরা মেকি সেন্টিমেন্ট বা ভাষা খবর নিয়ে আলোচনা করি না। আমাদের প্রতিটি শব্দের গভীরে থাকে নিরেট জিওপলিটিক্যাল অ্যানালিসিস। আজকের ভিডিওতে থাকবে কেবল কঠিন বাস্তব আর গভীর ভূ রাজনীতি, কারণ আজকের সত্য এতটাই প্রকট যে তাকে বোঝানোর জন্য কোনো মেকআপের প্রয়োজন নেই। আজ আমরা বিশ্লেষণ করব কেন হোয়াইট হাউস থেকে দাভোস পর্যন্ত আজ একটাই আতঙ্কের নাম ইউরোপ ইজ ডাইং, আর কেন ইউরোপের ত্রাতা হিসেবে আজ ভারতের দিকেই সবাই তাকিয়ে আছে। বন্ধুরা, বিশ্ব রাজনীতি কোনো ইমোশন বা পার্সোনাল রিলেশনশিপে চলে না। এখানে চিরস্থায়ী শত্রু বা বন্ধু বলে কিছু নেই, আছে কেবল ন্যাশনাল ইন্টারেস্ট। এতদিন ইউরোপ ভেবেছিল আমেরিকা তাদের সবচেয়ে বড় রক্ষাকর্তা, ন্যাটোর ছত্রছায়ায় তারা নিশ্চিন্তে ছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন আবার ক্ষমতায় এলেন, তখন তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন যে আমেরিকার স্বার্থ সবার আগে, আমেরিকা ফার্স্ট। ট্রাম্পের চোখে ইউরোপ আজ আর কোনো মিত্র দেশ নয়, ইউরোপ হলো একটি অর্থনৈতিক বোঝা বা বার্ডেন। ট্রাম্পের ব্যবসায়িক মস্তিষ্ক খুব সোজা অঙ্ক করছে। আমি কেন তোমাদের পাহারা দেব যখন তোমরা আমার পকেট কাটছ? এই চিন্তা থেকে শুরু হয়েছে এক বিধ্বংসী জিওপলিটিক্স। ট্রাম্পের নতুন পলিসিকে যদি আমরা খুব সহজভাবে বোঝার চেষ্টা করি, তবে বিষয়টি অনেকটা এরকম। ধরুন আপনার একটি দোকান আছে, সেখানে আপনার প্রতিবেশী কোনো ভাড়া না দিয়েই তার মালপত্র বিক্রি করছে, কিন্তু আপনি যখন সেই প্রতিবেশীর দোকানে নিজের মাল নিয়ে যাচ্ছেন, তখন সে আপনার কাছে চড়া হারে এন্ট্রি ফি বা প্রবেশ মূল্য দাবি করছে। ট্রাম্প বলছেন আমেরিকার পণ্য ইউরোপে ঢুকবে জিরো ট্যারিফে, অর্থাৎ কোনো ট্যাক্স ছাড়াই। কিন্তু ইউরোপের গাড়ি বা মেশিনারি যখন আমেরিকায় যাবে, তখন দিতে হবে 15% ট্যারিফ। এটি কোনো পার্টনারশিপ নয়, এটি হলো সরাসরি ডমিনেশন। ট্রাম্প চান ইউরোপের পকেট থেকে $600 মিলিয়ন সরাসরি আমেরিকার ইকোনমিতে আসুক। ইউরোপ বলছে তাদের কাছে টাকা নেই, আর ট্রাম্পের ঠান্ডা জবাব, টাকা নেই তো কি হয়েছে, ব্যাংক থেকে লোন নাও, নিজেদের ফ্যাক্টরি বন্ধ করো আর সেগুলো আমেরিকায় সরিয়ে নিয়ে এসো। অর্থাৎ ইউরোপের কলিজার উপড়ে নেওয়ার একটা প্রস্তুতি চলছে ওয়াশিংটনে। এখানেই শেষ নয়, এরপর আসছে এনার্জি বা জ্বালানি রাজনীতির খেলা। ইউরোপ গত কয়েক দশক ধরে পরিবেশ বাঁচানোর নাম করে গ্রিন এনার্জির স্বপ্ন দেখেছে। তারা নিজেদের কয়লা খনি বন্ধ করেছে, নিউক্লিয়ার প্ল্যান্ট ভেঙে ফেলেছে। তারা ভেবেছিল রাশিয়ার থেকে সস্তায় গ্যাস কিনবে, কিন্তু ইউক্রেন যুদ্ধ সব ওলটপালট করে দিল। এখন ট্রাম্প বলছে পরিবেশের কথা ভুলে যাও, যদি জ্বালানি লাগে তবে আমেরিকার থেকে কেন। $750 বিলিয়ন তেল আর গ্যাস কেনার জন্য ইউরোপকে বাধ্য করা হচ্ছে। একে বাণিজ্য বলা চলে না, একে বলা হয় এনার্জি হোস্টেজ সিচুয়েশন। ইউরোপের মানুষ আজ তীব্র শীত আর আকাশ ছোঁয়া বিদ্যুতের বিল মেটাতে হিমশিম খাচ্ছে। ইউরোপীয় নাগরিকদের ডিসপোজেবল ইনকাম কমেছে, আর এখানে হাহাকার শুরু হয়েছে। একদিকে যখন আমেরিকার এই অসহযোগিতা, ঠিক তখনই অন্যদিকে রয়েছে চীনের আগ্রাসী বাণিজ্যিক নীতি। আমেরিকা চীনের ওপর বিশাল পরিমাণ ট্যারিফ বসানোর ফলে চীন তার বিশাল ম্যানুফ্যাকচারিং গুডস আমেরিকায় পাঠাতে পারছে না। এখন চীন কি করছে? সে ইউরোপকে ডাম্পিং গ্রাউন্ড হিসেবে বেছে নিয়েছে। চীনের ইলেকট্রিক ভেহিকেল, সোলার প্যানেল আর ব্যাটারি এখন জলের দরে ইউরোপের বাজারে ঢুকছে, ফলে ইউরোপের স্থানীয় কোম্পানিগুলো প্রতিযোগিতায় টিকতে পারছে না। ভাবুন তো, একদিকে আপনাকে নিজের বন্ধু আমেরিকা গলা টিপে ধরেছে, অন্যদিকে চীন আপনাকে ডুবিয়ে মারছে। জার্মানি এবং ফ্রান্স, যাদের অটোমোবাইল ইন্ডাস্ট্রি একসময় গোটা পৃথিবীর গর্ব ছিল, আজ তারা ধুঁকছে। BMW, অডি বা মার্সিডিজের মতো আইকনিক ব্র্যান্ডগুলো আজ তাদের ইউনিট বন্ধ করে আমেরিকায় পাড়ি দিচ্ছে। এর ফলে ইউরোপের কর্মসংস্থান শেষ হয়ে যাচ্ছে। যে মহাদেশ একসময় গোটা বিশ্বকে সভ্যতা শিখিয়েছিল, আজ তারা শিল্পশূন্য বা হলো মহাদেশে পরিণত হয়েছে।
তাহলে এই অন্ধকারে ইউরোপের সামনে আলোর দিশা কোথায়? এখানেই ভারতের এন্ট্রি। ভারতের নেতৃত্বাধীন ব্রিক্স আজ কেবল আর একটি জোট নয়, এটি হলো বিশ্বের 46% জনসংখ্যার এক বিশাল বাজার। ব্রিক্স মানে হলো রিসোর্স পাওয়ার আর মার্কেট পাওয়ার। আজ ইউরোপের লাক্সারি ব্র্যান্ডগুলো যদি ব্যবসা করতে চায় তবে তাদের ভারতের মিডল ক্লাস মার্কেটের প্রয়োজন। তারা যদি টেকনোলজি বিক্রি করতে চায় তবে তাদের ব্রাজিলের কাঁচামাল প্রয়োজন। তারা যদি জ্বালানি চায় তবে রাশিয়া আর ইরানের সাহায্য প্রয়োজন। এই ব্রিক্স দেশগুলো এখন প্রকাশ্যেই বলছে আমরা ডলারের উপর নির্ভরশীল থাকতে চাই না। তারা লোকাল কারেন্সিতে ব্যবসা করতে চায়। রুপি, ইউয়ান আর দিরহাম এখন বিশ্ব বাণিজ্যের নতুন অস্ত্র। ওয়াশিংটনের কাছে এটি চরম দুঃস্বপ্ন বা নাইটমেয়ার। কারণ ডলার শুধু মুদ্রা নয়, এটি হলো আমেরিকাকে বিশ্বের রাজা বানিয়ে রাখার একটি মেকানিজম। ডলার যখন শক্তিশালী হয় তখন ইউরোপের ঋণ বাড়ে, তাদের আমদানি ব্যয়বহুল হয়। ইউরোপ এখন বুঝতে পারছে যদি ডলারের মায়াজাল থেকে বের হওয়া না যায় তবে তাদের মুক্তি নেই। ইউরোপের এই সংকটময় মুহূর্তে তারা কেন ভারতের দিকে হাত বাড়াচ্ছে? কেন মোদি ফ্যাক্টর আজ আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে? কারণ ভারত আজ বিশ্বের একমাত্র দেশ যার সঙ্গে পুতিন যেমন হাসিমুখে কথা বলে, ট্রাম্পও তেমনই আলিঙ্গন করে। ভারতের এই স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসনই আজ ইউরোপের বড় ভরসা। ইউরোপ আজ মেরুকরণের শিকার, কিন্তু ভারত একটি সিভিলাইজেশনাল ব্রিজ। ইউক্রেন যুদ্ধের সমাধান হোক বা পশ্চিম এশিয়ায় শান্তি ফেরানো, ভারতের মধ্যস্থতা ছাড়া আজ আর কিছু সম্ভব নয়। এমনকি ন্যাটোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। যদি ব্রিক্সের মাধ্যমে ইউরোপ রাশিয়ার সাথে একটি কূটনৈতিক বোঝাপড়ায় আসতে পারে তবে তারা কেন আমেরিকার দাবার গুটি হয়ে ন্যাটোর পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করবে? কেন তারা আমেরিকার মিলিটারি আমব্রেলার নিচে পরাধীন হয়ে থাকবে? এই পরিবর্তন কেবল রাজনৈতিক নয়, এটি হলো একটি সিভিলাইজেশনাল শিফট। গত 300 বছর ধরে আটলান্টিক মহাসাগর ছিল বিশ্বের প্রাণকেন্দ্র, কিন্তু এখন সেই যুগ শেষ। এখন শুরু হয়েছে ইন্ডিয়ান ওশান এরা বা ভারত মহাসাগরের যুগ। ট্রাম্প অবশ্য হাত গুটিয়ে বসে নেই। তিনি ইউরোপের ঐক্য ভাঙার জন্য ডিভাইড অ্যান্ড রুল পলিসি নিচ্ছেন। তিনি হাঙ্গেরি বা ইতালির মতো দেশগুলোকে আলাদা আলাদা অফার দিচ্ছেন যাতে ইউরোপীয় ইউনিয়ন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। কিন্তু বাস্তবটা হলো 2026 সালে ভারতের হাতে যখন ব্রিক্সের প্রেসিডেন্সি থাকবে তখন ইতিহাস এক নতুন মোড় নেবে। যারা একসময় আমাদের দরিদ্র দেশ বলে অবজ্ঞা করত, আজ তাদের অস্তিত্ব রক্ষার জন্য ভারতের বাজারের দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হচ্ছে। ভারত আজ কোনো দান বা চ্যারিটি করছে না। ভারত দেখছে তার নিজের ন্যাশনাল ইন্টারেস্ট। আমাদের লক্ষ্য এখন 5 ট্রিলিয়ন বা 10 ট্রিলিয়ন ইকোনমি হওয়া নয়। আমাদের লক্ষ্য হলো বিশ্ব ব্যবস্থার চালকের আসনে বসা। যারা আমাদের শোষণ করেছিল তাদের এই দুর্দিনে ভারত এক শক্তিশালী মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে। এটি হলো গীতার সেই শিক্ষা, সময় যখন বদলায় তখন শক্তিশালীকেও নুইয়ে পড়তে হয়। আমরা কোনো মেকি আবেগে ভাসছি না। আমরা জানি আজ ইউরোপ আমাদের কাছে এসেছে প্রয়োজনে বা নেসেসিটির খাতিরে, আর জিওপলিটিক্সে এই প্রয়োজনীয়তাই হলো ধ্রুব সত্য। আপনারা আজ চারপাশে যা দেখছেন সেটা হোক রাশিয়া ইউক্রেন সংঘাত কিংবা আমেরিকার বাণিজ্যিক যুদ্ধ, সব কিছুর কেন্দ্রে আছে ভারতের এই ক্রমবর্ধমান ক্ষমতা। আমরা আজ কেবল দর্শক নই, আমরা আজ খেলার নিয়ম পরিবর্তনকারী বা গেম চেঞ্জার। দুনিয়া দ্রুত বদলাচ্ছে। যে পশ্চিমী সভ্যতা একসময় আমাদের অন্ধকার মনে করত, আজ তারাই ভারতের কূটনৈতিক প্রদীপের আলোয় পথ খুঁজছে। বন্ধুরা, অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলের আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা কি সত্যি পারবো 2026 সালের মধ্যে বিশ্ব রাজনীতির মানচিত্র বদলে দিতে? আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। সত্যকে সাহস করে তুলে ধরাই আমাদের একমাত্র অঙ্গীকার। দেশের স্বার্থে, দশের স্বার্থে এইভাবেই আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী এপিসোডে আরও কোনো গভীর বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনে রাখবেন ভারত এখন আর অনুগামী নয়, ভারত এখন নেতৃত্ব দিচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।